বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, নিউজ 24 চ্যানেল থেকে আমি কর্নেল হক সাপ্তাহিক অনুষ্ঠান মুক্তির কথায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই মুক্তির কথা অনুষ্ঠানে আমরা দুটি বিষয় নিয়ে আসছি। একটি হলো আন্তর্জাতিক বিষয়, সেটি হলো গাজায় যে হত্যাকাণ্ড মানবতার ইতিহাসে নির্মমতার একটি উদাহরণ হয়ে আছে সেটা নিয়ে। আরেকটি হলো বর্তমানে বাংলাদেশে বেশ কিছু নতুন নতুন ঘটনা ঘটছে, বিনিয়োগ সামিট হচ্ছে, আরও অনেক ভালো ভালো জিনিসগুলো বাংলাদেশে এখন ঘটে যাচ্ছে, সেই বিষয়ে আলোচনা করব। আজকে এই বিষয়গুলোতে আলোচনা করার জন্য আমরা দুজন বিশেষ অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। একজন হলেন আপনাদের সুপরিচিত, সবাই আপনারা চেনেন তাকে, মিডিয়া জগতে উনি আছেন। তিনি হলেন আবু রুশদ, আমার অত্যন্ত প্রিয় এবং স্নেহের আবু রুশদ। তিনি ডিফেন্স জার্নালেরও প্রতিষ্ঠাতা এবং তার প্রতিষ্ঠান থেকে দেশের জন্য অনেক ভালো ভালো কাজ হতে যাচ্ছে এবং হচ্ছে। আমাদের আরেকজন অতিথি আছেন আমাদের সাথে, তিনি হয়তো অনেকের কাছে নতুন হবেন, কিন্তু মানুষ হিসাবে এই দেশে তার অবদান অনেক আছে। চেঞ্জ ইনিশিয়েটিভের ফাউন্ডার, ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড এক্সিকিউটিভ চিফ এক্সিকিউটিভ। আপনার আরেকটা পরিচয় আমরা জানতে পেরেছি, আপনি হলেন ওয়ার্ল্ড ব্যাংকের একজন অবজারভার। এটা আমাদের জন্য বিশাল একটা প্রাপ্তি আমাদের দেশের জন্য। আপনার কাছে আসবো পরে। প্রথমে আমরা আবু রুশদের কাছে চলে যাচ্ছি। আবু রুশদ, যেই মুহূর্তে আজকে আমরা এসি রুম স্টুডিও, কত সুন্দর পরিবেশ, এখানে বসে আরাম কেদারায় বসে আমরা আলোচনা করছি, সেই একই সময়ে গাজা নামক একটি জায়গা, প্যালেস্টাইনে, শুধু গাজাতে নয়, পুরো প্যালেস্টাইনে নির্মমতার মানবতার ইতিহাসে নিষ্ঠুরতম হত্যাযজ্ঞ নিধন চলছে। শিশুরা কেঁদে কেঁদে আল্লাহকে বলছে, আল্লাহ আপনার কাছে বলছি। তাদের কথা শোনার আল্লাহ ছাড়া কেউ নেই। সাংবাদিকরে ওয়ালের সাথে বেঁধে আগুন লাগিয়ে পুড়িয়ে দিচ্ছে। এই পর্যন্ত প্রায় 200-র উপরে সাংবাদিককে হত্যা করা হয়েছে, 211 জন, আর হয়তো এর মধ্যে আরো বেড়ে গেছে। এই যে নির্মমতা, এই নির্বোধ অবোধ শিশু, সেটা নিয়ে আবার পরিকল্পনা করছে পুরো দেশটাকে ধ্বংস করে দেবে। ট্রাম্প তার পরিকল্পনা প্রকাশ করেছে এবং ইতিমধ্যেই আপনি দেখেছেন নেতানিয়াহু সংবাদ সম্মেলন করেছে সেই হোয়াইট হাউসে, যারা যে এই প্যালেস্টাইনের পক্ষে যারা কাজ করবে তাদেরকে ওই শিশুদের চেয়েও কঠিনভাবে হত্যা করা হবে। এই বিষয়ে আমরা সংক্ষিপ্ত আলোচনা করবে। প্রথমে আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি এই বিষয়ে, প্লিজ। ফিলিস্তিনে যা হচ্ছে সেটা হচ্ছে মানবতার কান্না, সভ্যতার জন্য একটা অভিশাপ। আমরা 21 শতকে একটা টেকনোলজির উৎকর্ষতার যুগে বসে আছি, সারা পৃথিবী বসে আছে। মানুষ মঙ্গল গ্রহে যাওয়ার চিন্তা করছে, সেখানে রকেট পাঠানোর চিন্তা করছে বা যাচ্ছে, কিন্তু আরেক দিকে কি হচ্ছে, মানুষ মানুষকে হত্যা করছে। ফিলিস্তিনি জাতি, এটা একটা জাতি, সেই জাতির যে বিরুদ্ধে যে যুদ্ধ, তাদেরকে বসত ভিটা থেকে উচ্ছেদ করে সেই যে শুরু হয়েছে, এটা তো আমরা দেখছি, যুগের পর যুগ দেখছি। এ পর্যন্ত কয়েকটা যুদ্ধ হয়েছে, কিন্তু এখন যেটা হচ্ছে যে পুরো, আপনি তো শুধু হত্যাকাণ্ড না, আপনার পুরো ওই জায়গাটা একটা ডেসিমেটেড হয়ে গেছে। মানে ওখানে বাড়ি ঘর, আপনার বসবাসযোগ্য আর কিছু নাই। পানি বলেন, স্যানিটেশন বলেন, খাবার, সমস্ত কিছু এরকম একটা অবস্থা দাঁড়িয়ে গেছে যে ওখানে মানুষজন খাবি কি তা জানে না, ওখানে মানুষজন চিকিৎসা নেবে কি সেটাও জানে না, ওখানে হসপিটালের উপরেও বোমাবর্ষণ হয়, সবকিছু হয়। এখন আসলে ব্যাপারটা এমন একটা পর্যায়ে গেছে যে এই পর্যায়গুলো মানুষের জন্য, স্বাভাবিক মানুষের জন্য আপনার সহ্য করাটাও একটা কঠিন। এমনকি আমি মার্কিন যুক্তরাষ্ট্র আপনি দেখবেন যে সেখানেও যারা মানবতাবাদী লোক আছে, যেমন বার্নি স্যান্ডার্স, সিনেটর বার্নি স্যান্ডার্স, তিনি এগুলোর প্রতিবাদ করছেন তীব্র ভাষায়। অনেক কংগ্রেসম্যান এগুলোর প্রতিবাদ করছেন। আপনার ফ্রিডম ফর জিউস নামে একটা সংগঠন আছে, তারা পর্যন্ত ক্যাপিটাল হলে গিয়ে এগুলোর প্রতিবাদ করছেন। কিন্তু হচ্ছে কি, বিশ্ব ব্যবস্থাটাকে এমন আমরা করে ফেলেছি যে এর থেকে আমরা বেরোতে পারছি না, কেউ বেরোতে পারছে না। আজকে এই যে আপনার ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রন, উনি পর্যন্ত এই মিশর সফর করছেন। উনি গিয়ে বলছেন যে আমরা আরবরা যে সমস্যাটা যেভাবে সমাধান করতে চাচ্ছে, আমরা আরবদের সাথে আছি, কিন্তু আবার অন্যরা হয়তো বলবে না আমরা আরবদের সাথে নেই, নেতানিয়াহু হয়তো মানবেন না, না আমি পরিকল্পনা মানি না। এখন এই সামগ্রিক অবস্থাগুলো দেখে যদি আমরা দেখি যে একটা জাতি ধ্বংস হয়ে যাচ্ছে, আমরা চোখের সামনে দেখছি মানবতার। আমরা 1971 সালে যেমন যুদ্ধ করেছি, আমাদের উপরে যেরকম জুলুম নেমে এসেছিল একটা জাতির উপরে, আমরা সেটাকে সেভাবেই দেখি। আমি ফিলিস্তিনিদের বিরুদ্ধে যুদ্ধটাকে কোনো ধর্মযুদ্ধ হিসাবে দেখি না, আমি দেখি যে একটা পুরো জাতিকে ধ্বংস করে দেওয়ার যুদ্ধ। সেই যুদ্ধটা আমরা তো আসলে কোনো ধর্মের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করিনি, আমরাও করিনি।
তার কারণ আমরা অন্য দেশে থাকি এবং আপনার আপনি ফিলিস্তিনিদের মধ্যে অনেক খ্রিস্টান আছেন, আপনার অন্য জাতির লোক আছেন। তো সেগুলো নিয়ে আমরা যদি সামগ্রিক অবস্থাটা বিবেচনা করি তাহলে কি দেখবো যে এক সময় ধরেন এটা তুর্কি খেলাফতের অধীনে ছিল প্রথম মহাযুদ্ধের সময়, তখন কিন্তু আরবরাই ভুল করে ব্রিটিশদের সাথে গিয়ে যুদ্ধ করে এটাকে তুলে দিয়েছিল ব্রিটিশদের কাছে। সেই যে ভুলটা, সে তার খেসারত আজকে আমরা দিচ্ছি। আমার মনে এই জায়গাটাও আমাদের একটা আত্মসমালোচনার বিষয় আছে যে আরবরা তাদের শুধু রাজত্ব কায়েমের জন্য, তারা নিজেদের স্বার্থের জন্য কথিত আরব জাতীয়তাবাদের নামে তারা তুর্কি খেলাফতের পতনের জন্য, তুর্কিরা কিন্তু তখন মক্কা মদিনাও শাসন করত, সেখান থেকেও তারা তাদেরকে সরিয়েছে। তারা শুধু সরিয়েছে তাদের আরব জাতীয়তাবাদ এবং এই ফিলিস্তিনটাকে জেনারেল অ্যালেনবায়ের কাছে, যে ব্রিটিশ যে জেনারেল, সে অ্যালেনবায়ের কাছে উপহার হিসেবে এবং আপনারা ইউটিউবে ভিডিওটা দেখতে পারেন যে ব্রিটিশ সেই জেনারেল অ্যালেনবাই যখন যাচ্ছেন জেরুজালেমে ঢুকছেন, সালাউদ্দিন আইয়ুবীর কবরের দিকে যাচ্ছেন, পাশে কিন্তু আরবরা ছিল। এখন আমি আবার এটাকে স্যার একটু অন্য দৃষ্টিতে দেখি যে আল্লাহ তাআলা হয়তো আরবদেরকে শাস্তি দিচ্ছে। আচ্ছা, আমার দৃষ্টিতে এটা যে এই অপরাধটা করার জন্য। আচ্ছা, এর মানে এই নয় যে আমি এটা মেনে নিই, রাইট? হ্যাঁ, এটা মেনে নিব। সেই শাস্তিটা শুধু ওই মুষ্টিমেয় 23-24 লাখের আরব জাতি স্যার পাচ্ছে না, তারা তো বুঝতেছে না। তারা আরামায়েশে থাকলে কি, তারা 48-এর যুদ্ধে পরাজিত হয়েছে, তারা তারপরে 67-র যুদ্ধে পরাজিত হয়েছে, 73-এর যুদ্ধে পরাজিত হয়েছে। এত শক্তি নিয়ে আপনি তো আমার থেকে ভালো জানেন যে 73-এর যুদ্ধে মিশর এবং সিরিয়া কি পরিমাণ ট্যাঙ্ক এবং অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড ওয়েপন নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়েছিল, কিন্তু তারপরেও তাদেরকে পরাজিত। আপনার কাছে আবার আসবো, আমরা এই মুহূর্তে এম জাকিরের কাছে যাচ্ছি। এই মুক্তির কথা, আমাদের অনুষ্ঠানের নাম হলো মুক্তির কথা। বিশ্ব মানবতার যেখানেই মুক্তির পথ বন্ধ হয়ে গেছে, আমাদের এই মুক্তির কথা অনুষ্ঠান থেকে আমরা তাদের সাথে মুক্ত জীবনের জন্য, মুক্তির জন্য আমরা কথা বলবো। সেখানে আপনি সংক্ষেপে, এই যে আজকে সেখানে তাদের বন্দি জীবন তো এর চেয়ে ভালো। একটা মানুষ বন্দি হলে তো অন্তত পক্ষে টয়লেটে যেতে পারে, তার জন্য আরো অনেক ফ্যাসিলিটিগুলো আছে, রোগাক্রান্ত হলে রোগীর কাছে যেতে পারে। এই যে মানুষগুলো কেন তারা ধ্বংস করে দিয়ে সেখানে মানবতার ইতিহাস, আরেকটা জঘন্য ইতিহাস রচনা করতে যাচ্ছে? আপনার মুখ থেকে সংক্ষেপে আমরা কিছু শুনতে যাচ্ছি। ধন্যবাদ আমাকে আজকে আমন্ত্রণ জানানোর জন্য যারা শুনছেন। আমি মনে করি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যখন জাতিসংঘ গঠন করা হয়, ওখানে ফান্ডামেন্টাল যে মিস্টেকটা করা হয়েছিল যে আমরা নামটা দিয়েছিলাম জাতিসংঘ, কিন্তু এই পুরো জাতির সারা পৃথিবীতে যে জাতিসংঘ প্রতিষ্ঠাতা করা হয়েছে, সেখানে করা হয়েছে ভৌগোলিক কাঠামোর ভিতরে যে স্টেট, সে রাষ্ট্রের মধ্যে জাতিকে মার্চ করা হয়েছে, এবং দ্যাট ইজ আ ফান্ডামেন্টাল মিস্টেক। আমরা যদি সারা পৃথিবীর প্রত্যেকটা ক্ষুদ্র হোক বড় হোক সবগুলি জাতিগোষ্ঠী মিলে একটা জাতিসংঘের সনদটা নিতাম, তাহলে প্রত্যেকটা জাতির একটা স্বাতন্ত্র্য বজায় রাখার একটা আন্তর্জাতিক বাধ্যবাধকতা থাকতো। শুধু সেটাই না, আমরা আবার সিকিউরিটি কাউন্সিল করে নিরাপত্তা পরিষদের 5টাকে যখন আমরা ভেটো পাওয়ার দিলাম, মানে আপনি সমগ্র জাতিগোষ্ঠীকে প্রোটেক্ট করার জন্য 5টা গোষ্ঠী বা স্টেটকে আপনি পুরোপুরি তাদের হাতে, আপনাকে সারা পৃথিবীর অস্তিত্ব তাদের হাতে তুলে দিলাম। ফান্ডামেন্টাল মিস্টেক হয়ে যায়। আর এরপর আরেকটা ফান্ডামেন্টাল মিস্টেক হলো, যখন আমরা জাতিসংঘের মানবাধিকার সনদ করলাম, পৃথিবীটা স্রষ্টা যখন বৃষ্টি দেয়, তখন এমন না যে মুসলমানের ক্ষেত্রে বৃষ্টি বেশি হয়, পাশে হিন্দুর ক্ষেত্রে বৃষ্টি কম হয় না, আল্লাহ তো সবার জন্যই। অ্যাবসলিউটলি। সুতরাং আমরা এই যে সূরা নাহল মৌমাছি যে সূরাটা করা হয়েছে, বা সূরা বাকারা যেটা গাভীর নামে করা হয়েছে, এগুলো মেসেজটা কি? মেসেজ হলো যে প্রত্যেকটা জাতি, সেটা মানুষ হোক বা অন্য ক্রিয়েচার, উনি ইকুয়ালি কিন্তু মর্যাদা দিয়ে, রাইট? কিন্তু আমরা করলাম কি, জাতিসংঘের সনদে করলাম যে জাতিসংঘের সার্বজনীন মানবাধিকার সনদ। দ্যাট ইজ আ ফান্ডামেন্টাল মিস্টেক। এটা হওয়া উচিত ছিল জাতিসংঘের যেটা সার্বজনীন প্রাকৃতিক অধিকার সনদ। এবং এইটা যদি আমরা ফোকাস করতাম, তাহলে প্রত্যেকটা প্রাণী পৃথিবীতে, মানুষ সহ, তার সুরক্ষা দেওয়ার একটা আন্তর্জাতিক বাধ্যবাধকতা থাকতো, এবং হোল গ্লোবাল সিস্টেম ফ্রেমওয়ার্ক ওইটার আলোকে সাজাতে হতো। এখন কি করলাম, মানুষকে আমি সুপিরিয়র করলাম সে যা ইচ্ছা তা করার জন্য, যে কারণে সারা পৃথিবীতে দেখবেন প্রকৃতির বিপর্যয় এখন একটা স্বাভাবিক ঘটনা, কারণ মানুষকে সুপিরিয়রিটি দেওয়া হয়েছে। এবং ওইখানে যখন সুপিরিয়রিটি আস্তে আস্তে সে ধ্বংস করার যে তার মেন্টালিটিটা, গ্রাজুয়ালি সে নিজেকে আনচ্যালেঞ্জ মনে করে যখন একটা পর্যায়ে চলে গেছে, তখন কোনো জাতিগোষ্ঠীকে, যা নৃতাত্ত্বিক ছোট হোক বড় হোক, তাকে কিন্তু নিশ্চিহ্ন করে দেওয়ার একটা তার মেন্টালিটি, তাকে আমি
এন্ডোর্সমেন্ট I দিয়েছে see. এবং দ্যাটস আপনি রোহিঙ্গাদেরকে বাস্তুচ্যুত করে 10 লাখকে আমার ঘাড়ে চাপিয়ে দেওয়া, একেবারে জাতি নিশ্চিহ্ন করার যে প্রক্রিয়া, ফিলিস্তিনে গাজাতে যে নিশ্চিহ্ন করার প্রক্রিয়া, আপনি একই সাথে আফ্রিকাতে নিশ্চিহ্ন করার প্রক্রিয়া, বা আমাদের ভারতে যেটা বলা হচ্ছে, বিশ্লেষকরা বলতেছেন যে আমরা ওখানে একটা মানে গণহত্যার একটা প্রাথমিক অনেকগুলো ধাপ পেরিয়ে আসছে মুসলমানদের বিরুদ্ধে। এগুলো কিন্তু সার্বিক একটা আমাদের গ্লোবাল সিস্টেমের একটা ফেইলুর, গ্লোবাল গভর্নেন্সের একটা ফেইলুর। আচ্ছা, এবং দ্যাট ফেইলুর আপনি আনচ্যালেঞ্জ এবং জবাবদিহিতাহীন গ্লোবাল গভর্নেন্স, এবং পুরো টাইম প্রকৃতির বিরুদ্ধে আপনি চ্যালেঞ্জ। আমি যে আপনার এখানে বসে আছি, এটা আমার বাই চয়েস না। আমি যখন জন্মগ্রহণ করছি আমার মাতৃভূমিতে, জি। এটা ন্যাচারাল। আপনাকে আমেরিকাতে জন্ম দিতে পারতেন না। আমি জন্ম দিতে পারি। তার মানে হলো আপনি যখন আমাকে এভিকশন করতে চাচ্ছেন, আপনি সরাসরি ন্যাচারাল চয়েসের এগেইনস্টে অবস্থান নিচ্ছেন। Right. আর ন্যাচারাল চয়েসের যখন বিরুদ্ধে আপনি অবস্থান নেন, এটা ন্যাচারাল জাস্টিসের ব্যাপার। আপনাকে অবশ্যই আপনি পতিত হবেন। পৃথিবীতে বহুত জাতিগোষ্ঠী, মায়া সভ্যতা থেকে শুরু করে, আপনার ইনকা সভ্যতা থেকে শুরু করে, ফেরাও সভ্যতা থেকে শুরু করে, ফেরাউন থেকে শুরু করে, আপনি যারাই দেখবেন সবাই কিন্তু একেবারে মিশে গেছে। কেন? ট্রু ট্রু, So that is- প্রকৃতির বিরুদ্ধে চলে গেছে অবস্থা। সুতরাং ন্যাচারাল চয়েসের বিরুদ্ধে যখন মানুষ তার লিমিটেড নলেজ দেয়া, স্রষ্টার পূর্ণাঙ্গ জ্ঞানের বিরুদ্ধে অবস্থান নেয়, তখন তার ধ্বংস অবধারিত হবে। হ্যাঁ, এবং ফিলিস্তিনের ঘটনাটা আমি যেটা বুঝি, সেটা একটা ওয়েক আপ কল ফর দ্য হোল আরব নেশনস। এইটা হয়তোবা যেটা রুশ ভাই বললেন যে তাদের জন্য একটা মানে তাদের অপরাধের একটা শাস্তি, আমি এটা অন্যভাবে দেখি। আমরা দেখি হয়তোবা এই জাতিগোষ্ঠীটার জন্য আল্লাহ ওই পুরো পৃথিবীর নেতৃত্ব হয়তোবা রেডি করে রাখছেন। Yes. আমাদের মনে রাখতে হবে, এই প্যালেস্টাইনিয়ানরাই কিন্তু আপনি নবী রাসূলুল্লাহ বলেন বা আব্রাহিমিক রিলিজিয়ান বলেন, মুসা আলাইহিস সালামের বা ইসহাক আলাইহিস সালামের বংশ, এরা কিন্তু প্রত্যেকটা ট্যালেন্টেড। আমি যদি ওই জায়গায় হইতাম, তার্কি সাম্রাজ্য যেটা করেছিল সৃষ্টি যে সমস্ত পারসিকিউটেড যে বাইজেন্টাইন ইহুদিদেরকে কিন্তু এখানে শেল্টার দিয়েছিল, তার্কিকে আমি আবারও ইনভাইট করতাম, এখানকার 20 লাখ মুসলমানকে তুমি নিয়ে সিরিয়া যেটা অলরেডি শান্তি অবস্থান, ওখান থেকে সরিয়ে 20 লাখকে তুমি ওখানে সেটেল করো আপাতত। এবং সেটাকে একটা সুন্দর, প্রত্যেকটা মানুষের জীবন কিন্তু ভূমির চেয়ে অনেক বেশি মূল্যবান। তা আমরা কেন মনে করতেছি যে গাজাতে ওই কনসেন্ট্রেশন ক্যাম্পেই 20 লাখ মুসলমানকে আমার হত্যা করার জন্য নেতানিয়াহুকে সুযোগ করে দিতে? ওয়াই ইউ আর থিঙ্কিং অ্যাবাউট দ্যাট? যেটা আমি প্রটেক্ট করতে পারতেছি না, মুসলিম বিশ্ব যেটা পারতেছে না, তাহলে মানে ইমিডিয়েটলি মানুষগুলিকে আগে বাঁচাই। না, এখানে আবার আরেকটা জিনিস আছে, আমি বলছি, একটু যোগ করছি আপনার সাথে। এখানে কিছু সিগনিফিক্যান্ট আপনার স্পিরিটেড বিষয় আছে। স্পিরিটেড বিষয়টা আবু রুশদ হয়তো জানেন। আপনাকে আল্লাহর যে পরিকল্পনা, আপনি একটা আগেই বলেছেন যে কোনো একটা পরিকল্পনা আছে, সেই প্রসঙ্গে আমি ড্যাঙ্কর হয়ে আপনাদের সাথে একটা আলোচনায় সংযুক্ত হচ্ছি। সেটা হলো, আপনি দেখবেন কোরআন শরীফে একটা সূরা নাজিল হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আমাদের মহানবীকে, মক্কার তার সেই গড় থেকে অথবা হারাম শরীফ থেকে ওনাকে সরাসরি নিয়ে যাওয়া হলো আল আকসা। একটা আয়াতই আছে সুন্দর, খুব সুন্দর করে, তাকে আমি আপনাকে নিয়ে গেলাম সেই মসজিদুল আকসায়, যেখানে ফজরের নামাজ পড়ালাম, আপনাকে ইমামতিতে দিলাম। যত নবী রাসূল ছিলেন, হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে, এটা হয়তো যারা আল্লাহকে বিশ্বাস করে না তারা হয়তো আমার কথা বুঝবে না, সকল নবী রাসূলকে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগ পর্যন্ত নবীরা ছিলেন, সবাই কিন্তু সেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহর ইমামতিতে নামাজ পড়েছেন। দিস ইজ এ ভেরি সিগনিফিক্যান্ট থিং। হোয়াই? আল্লাহ কিন্তু তাকে সরাসরি আরশে মহল্লা নিয়ে যেতে পারতেন, তাই নয় কি? কিন্তু তা না করে তিনি সেখানে নিয়ে গেলেন। এই জেরুজালেমকে নিয়ে কিন্তু অনেক যুদ্ধ হয়েছে, ক্রুসেড যুদ্ধ হয়েছে 100 টাইম, ইউ ক্যানট ফরগেট। তো সুতরাং যারা গাজাতে আছে তারাও তো এখানে জানে না, তারাই বা কেন নিজেদেরকে সঁপে দিল? আপনি দেখেন এই কয়েকদিনের মধ্যে এই যে একটা সেই 7ই সেপ্টেম্বর থেকে যুদ্ধ শুরু হলো, এর আগের অক্টোবর থেকে, সেই অক্টোবরের আঘাতের পরে তারপরে যে যুদ্ধটা শুরু হলো, এরপরে এতদিন যুদ্ধ করার পরে একটা শান্তি চুক্তি হলো। শান্তি চুক্তি করে লোকগুলোকে আবার ফেরত নিয়ে আসা হলো, যারা বেঁচে ছিল। আসার পরে আবার আক্রমণ চালালো। এই যে প্রতারণা, আপনার এগুলোর অনেক আছে। আপনার প্রপোজাল ইজ ভেরি রাইট। আমরা আর এই বিষয়ে আগে যাব না। মুক্তির কথা অনুষ্ঠানে আমরা তাদের সাথে সিম্পেথি জানাই, এবং সেই সৃষ্টিকর্তা আল্লাহ দেখছেন সবকিছু। ডেফিনেটলি হ্যাজ গট সাম প্ল্যান। আমরাও জানতাম না 5ই আগস্টের আগে হাসিনার মতো ফেসিস্ট এই দেশ থেকে চলে যাবে কিনা, তো নিশ্চয়ই আল্লাহ হ্যাজ গট সাম প্ল্যান। বেবি সাম আইউবি ওয়েলকাম। এবার কিন্তু একটা ভালো জিনিস হয়েছে পৃথিবীতে, রাইট? ইউরোপিয়ানরা তো পশ্চিমা সভ্যতা,
ওরাও কিন্তু এই ফিলিস্তিনিদের পক্ষে বা এদের সহানুভূতির পক্ষে গিয়েছে এবং রিসেন্টলি এই দেশগুলো কিন্তু বলছে তারা স্বীকৃতি কেউ দিয়েছে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে। ফ্রান্স দিতে যাচ্ছে। এগুলো আস্তে আস্তে বাড়বে, কারণ মানুষের ওই যে যেটা জাকির ভাই বললো যে প্রকৃতি বা আল্লাহ প্রদত্ত যে কতগুলো জিনিস আছে, মানুষও একটা পর্যায়ে যা সহ্য করতে পারে না। এটাও একটা ভালো দিক, এটা হবে। এটার সাথে একটা কথা বলে শেষ করি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সারা পৃথিবীতে অ্যান্টিসেমিটিজমের নামে যে তারা সারা খ্রিস্টান সভ্যতাকে বিশেষ করে তারা যেভাবে মানে সাপ্রেস করে রাখার চেষ্টা করছিল, সেটার একটা ন্যাচারাল আউটকাম হলো যে উল্টা এখন তারা আন্তর্জাতিক যুদ্ধ অপরাধের নিজেরাই আসামি হচ্ছে এবং দ্যাট ইজ দ্য হোল ন্যারেটিভ চেঞ্জ। কিন্তু এখন এবং খ্রিস্টান আমাদের মনে রাখতে হবে যে জেরুজালেম অলসো দ্য প্লেস অফ দ্য বেথেলহাম অফ দ্য ঈসা আলাইহিস সালাম। সুতরাং আমাদের এখানে মুসলিম এবং খ্রিস্টান সভ্যতার সমন্বিতভাবে এটাকে এই পারসিকিউশন থেকে কিভাবে উদ্ধার করা যায় এবং জেরুজালেমকে আবার উদ্ধার করা যায়। আমি মনে করি তার্কির যে অতীত রোলটা ছিল সেখানে আমরা আবার ফেরত যাওয়া যায় কিনা, তার্কিকে আমরা গ্রেটার একটা মানে প্রোটেকশনে রেসপন্সিবল প্রোটেকশন দিয়ে টোটালি অঞ্চলটা চিন্তা করা যায় কিনা, এটা আলোচনা শুরু করা। দে আর গোয়িং, আই থিংক আপনি সঠিক বলেছেন। তার্কি সেই রোলটাতে যাবে বলেই কিন্তু তার টের পেয়ে গেছে। আপনি দেখেন কিছুদিন আগে এই এরদোগানের বিরুদ্ধে একটা বিশাল সমাবেশ তারা করেছে, তারা দান নেই। এবং আরেকটা জিনিস লক্ষ্য করবেন, এই ইহুদিরা এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এক সময় তাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠ জাতি হিসেবে ঘোষণা দিয়েছিলেন এবং এমন বেয়াদব ছিল তারা, এমন বেয়াদব জাতি পৃথিবীতে নাই। আল্লাহ বলেছেন যে তারা একটার পর একটা চাহিদা। মুসা আলাইহিস সালামকে বলতে, হ্যাঁ মুসা, তোমার এই পেঁয়াজ লবণ খাইতে আমাদের আর ভালো লাগে না, তুমি আমাদেরকে বেহেশত থেকে খাবার আনাও। তো আল্লাহ কাছে বললেন, তখন আল্লাহ কি করলেন, তাদের মান্না ও সালওয়া 40 বছর খাবেন। তার ব্রেন কিন্তু ওইখান থেকে হয়েছে। এই যে ইহুদিদের ব্রেনটা কিন্তু ওই বেহেশতের খাবার থেকে। তবে স্যার আমি এবার দেখতে পাচ্ছি, আমি লন্ডনে আমি দেখেছি অক্সফোর্ড স্ট্রিটে দাঁড়িয়ে যে ইহুদি রাব্বাইরা মানে তাদের ইমামরা মুসলিম ইমামরা এবং খ্রিস্টান যাজকরা তারা একসাথে মিছিল করছেন কিন্তু ফিলিস্তিনের পক্ষে। এটাও কিন্তু তাদের মধ্যে আবার বোধোদয় হচ্ছে। আমি আবার এটা আমেরিকাতেও আবার এরকম হচ্ছে যে খ্রিস্টান যে রাব্বাইরা ইহুদি রাব্বাইরা তারাও কিন্তু এগুলোর প্রতিবাদ করছে। এবং আরেকটা দেখবেন এক সময় আসবে, এই দেখেন হিটলার যেভাবে ইহুদিদেরকে নিধন করেছে, আপনি খেয়াল করেন কেন করেছিল জানেন কি? তাদের মধ্যে কোনো সভ্যতা ভব্যতা কিছু ছিল না। দে হ্যাড বিন ওয়ার্কিং এগেইনস্ট দ্য হিউম্যানিটি। আবার একটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে, এমন এক সময় আসবে ইহুদিরা আশ্রয় নিবে, মনে করেন পাথরের পিছনে যদি আশ্রয় নেয়, পাথর বলে দিবে যে এখানে ইহুদি আশ্রয় নিয়েছে, তাকে মারো। এবং এমনও অবস্থা হবে গাছের ভিতরে গিয়ে তারা আশ্রয় নেবে, গাছ বলবে আমার ভিতরে ইহুদি আছে। এটা আল্লাহ রাসূলের কথা। হয়তো অনেকে অনেকভাবে ইন্টারপ্রিট করবেন কথাটা, কিন্তু অনেক কিছু আমরা বুঝতে পারি না। স্পিরিটের বিষয়গুলো, স্পিরিচুয়াল বিশেষগুলো আমরা জানি না এবং আমরা সেদিনের অপেক্ষা করছি। নিশ্চয়ই আল্লাহ হ্যাজ গট এ প্ল্যান, ম্যান প্রপোজেস গড ডিসপোজেস, তাই নয় কি? তো আমরা এই পর্যায়ে আপনাদেরকে যে আপনারা আলোচনা করলেন, এই আলোচনাটাকে আমরা উৎসর্গ করলাম সেই গাজাবাসীর জন্য। গাজাবাসীদের উপর মহান আল্লাহ তার রহমত নাজিল করুন। আমরা শুধু দোয়া ছাড়া তার কিছু করতে পারি না। আবার আমরা চাচ্ছি সেই ওসমানিয়া খেলাফত আবার রিভাইভ হোক, আবার আরেকটা ক্রুসেড হোক, যে ক্রুসেডের মাধ্যমে জেরুজালেম পুনরুদ্ধার হবে, এটা আমাদের কামনা। আমরা প্রিয় দর্শক বৃন্দ, আমরা একটা ছোট্ট বিরতি নিচ্ছি, আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমাদের মুক্তির কথা অনুষ্ঠানে। আমরা এবার আপনাদের উদ্দেশ্যে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসবো আমাদের জাতির পক্ষ থেকে। আমাদের আজকে দুইজন যে বিশেষ অতিথি আছেন তাদের কাছে আমরা ফিরে আসছি। আমাদের 5ই আগস্টের পরে 8 আগস্ট আল্লাহর তরফ থেকে এমন একজন ব্যক্তি আগেই প্রস্তুত করে রেখেছিলেন মহান আল্লাহ রাব্বুল আলামিন, যে এই সময়ে এমন একজন ব্যক্তি দরকার যে এই সিচুয়েশনটাকে ট্যাকেল করতে পারবে। আর তিনি হলেন, আমি বলি যে আল্লাহর তরফ থেকে একটা ব্লেসিং ফর দ্য ব্লেসিং ল্যান্ড, ব্লেসড ল্যান্ড, ব্লেসড ল্যান্ডে ব্লেসড ইন্ডিভিজুয়াল হলেন ডক্টর মোহাম্মদ ইউনুস, নোবেল laureate। এই নোবেল laureate ডক্টর ইউনুস, তিনি তার যোগ্যতা, আকাশচুম্বী উচ্চতা আজকে একটা পুরো ধ্বংসপ্রাপ্ত দেশকে, পুরোটা ধ্বংসপ্রাপ্ত, এমন কোনো জায়গা নাই যেখানে ক্ষতর সৃষ্টি হয় নাই। ইভেন আমরা যেখানে বসে আলোচনা করছি, এটাও একটা ক্ষতস্থান ছিল এক সময়। এই যে এই ক্ষতস্থান, ক্ষত দেশটাকে, ক্ষত বিক্ষত দেশটাকে একটি সুন্দর সোনালী দেশে পরিণত করার জন্য যে একটার পর একটা উদ্যোগ নিচ্ছেন উনি। আমরা
দেখতে পাচ্ছি শুরু থেকেই তার কর্মকাণ্ড যাতে সঠিকভাবে করতে না পারেন তার পিছনে, দেশের পিছনে, সামরিক বাহিনীর পিছনে এবং আমাদের সেনাবাহিনীও কিন্তু ডক্টর ইউনূসকে 100% সহযোগিতা দিয়ে যাচ্ছেন একটা ভঙ্গুর আইন শৃঙ্খলা পরিস্থিতির মধ্যে। আমাদের সেনাবাহিনী আজকে রাস্তায় রাস্তায় টহল দিচ্ছে, দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করছে। আমরা বুঝতে পারছি না, অনেকেই বুঝতে পারছি না এই সেনাবাহিনী উঠিয়ে গেলে যে কি হবে, এই সেনাবাহিনীর ইম্পর্টেন্সটা আমরা বুঝতে পারছি না। অথচ এই সেনাবাহিনীর বিরুদ্ধে অনেককে উস্কিয়ে দেওয়া হচ্ছে কথা বলার জন্য। সব মিলিয়ে ডক্টর ইউনূস যাতে তার দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনায় দেশকে একটা উন্নত দেশে পরিণত করার জন্য উনি ক্ষমতা থাকতে চান না, বাট এমন কিছু করে যেতে চান এই দেশ ও জাতির জন্য যাতে ভবিষ্যৎ বংশধররা বংশ পরম্পরায় সেটা উপভোগ করতে পারে। আমি প্রথমে আবু রুশদের কাছে জানতে চাব, এই যে তারা এক তো ছিল ফেসিস্টের লোকেরা, আবার ফেসিস্ট ছাড়াও তো এই দেশে অনেক লোক আছে যারা এখন ফেসিস্টদেরকে বগল তলে নিয়ে আশ্রয় দিচ্ছে, অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে, সমস্ত সুযোগ সুবিধা দিয়ে যৌথভাবে আমাদের ডক্টর ইউনূসের সকল উন্নয়নমূলক কর্মকাণ্ড যাতে সুসংগঠিতভাবে হতে না পারে, একই সাথে আমাদের একটি প্রতিবেশী দেশ তাদের সমস্ত মেকানিজম দিয়ে এগুলো প্রতিহত করতে চেষ্টা করছে। সংক্ষেপে আপনার কাছ থেকে এই স্যার, আমি আগে প্রতিবেশী দেশের কথাটা বলি। জি, এগুলো লিখিত আছে, এগুলো নিয়ে বহু আলোচনা হয়েছে। ওদের এক বাংলাদেশের লক্ষ্য হচ্ছে তাদের পন্থী, তাদের কথিত একটা বন্ধু জাতীয় একটা সরকার এখানে তারা সব সময় চায় যে তাদের কথা অনুযায়ী সেটা চলবে। যখনই সেটা থাকে না তখনই তাদের মাথা খারাপ হয়ে যায় স্যার। এবং সে বন্ধু বলতে তারা ওই একটা দল ছাড়া আর বাংলাদেশের যে মানুষ আছে, বাংলাদেশের যে আরো অন্য কিছু আছে, কোনো কিছুই তারা ধর্তব্য নেয় না। আমরা এত বড় কোনো মানে দেশ না যে আমরা ভারতের চাইলেই সামরিকভাবে কোনো ক্ষতি করতে পারবো, আমাদের সেই সক্ষমতা নেই। সুতরাং তাদের কি ভয় আমি জানি না। তারা সব সময়, আপনি যখনই দেখবেন যে ইতিহাসে যখন জেনারেল জিয়াউর রহমান আসছেন, এমনকি যখন জেনারেল এরশাদও ছিলেন, তারপরে বেগম খালেদা জিয়া, সব সময় তারা এদের মানে এই সরকারগুলোকে ডিস্টার্ব দিয়েছে, কন্টিনিউয়াস ডিস্টার্ব দিয়েছে। আচ্ছা, এখন ডক্টর ইউনূসের কথায় আসি। ডক্টর ইউনূস তো একটা বিশেষ পরিস্থিতিতে উনি এসছেন, ওনাকে আমাদের দেশের মানুষ, আমাদের ছাত্ররা এবং মানুষই ওনাকে নিয়ে এসে এখানে অনুরোধ করে বসিয়েছেন। এখন যে পরিস্থিতিতে উনি দায়িত্বটা নিয়েছিলেন, সেই পরিস্থিতিতে যদি উনি না আসতেন, বা এমন একটা সম্ভাবনা ছিল, আমাদের সেনাবাহিনী তখন যে ভূমিকাটা পালন করেছে, ম্যাচিওর ভূমিকাটা পালন করে, যদি না করতো, আপনি কি স্যার এটা নিশ্চিত না যে এটা গৃহযুদ্ধ লেগে যেত আমাদের দেশে? অবশ্যই অবশ্যই। আপনি কয়েক লাখ লোকের রক্ত ঝরত, সেটা তো চাচ্ছিল তারা। হ্যাঁ, এটা চাচ্ছিল তো, এখন ঝরতো। এই জিনিসটা থেকে তো নিয়ে আরেক দিকে আনা, একটা স্ট্যাটাস কো বজায় রাখা, স্থিতিশীলতাটা রাখা, যাতে এই ক্ষতটা না হয়, এটাও তো একটা বড় অ্যাচিভমেন্ট। ট্রু। এটা তো মানুষ কেন অনেকে বুঝতে চাচ্ছেন না, অনেকে বোঝে না, অনেকে আবার এমন অস্থির হয়ে গেছেন, আপনি যাদেরকে মিন করেছেন আমি বুঝতে পারছি স্যার, এমন অস্থির হয়ে গেছেন এটা কেন হচ্ছে না এখন, এটা এখনই করতে হবে, ও কেন এটা এখন করছে না। কিন্তু বাস্তবতা বলে তো একটা কথা আছে। উনি যে অবস্থায় দায়িত্বটা নিয়েছেন, বা তখন তারপর থেকে সামরিক বাহিনীকে একটার পর একটা যে নিরাপত্তা ইস্যুগুলোকে মোকাবেলা করতে হচ্ছে, পুলিশের তখন কোনো অস্তিত্ব ছিল না, আনসারের মধ্যে বিদ্রোহ, প্রশাসনের মধ্যে বিদ্রোহ, আপনার সুপ্রিম কোর্ট, ওই যে আমাদের হাইকোর্টের মধ্যে বিদ্রোহের অবস্থা দাঁড়িয়ে গিয়েছিল। তারপরে 15 বছরের সমস্ত জায়গায় সিস্টেমেটিক ওয়েতে এমন লোকজনকে বসিয়ে রেখে গেছেন যে এগুলার এরাও আছে। তারপরে তো আওয়ামী লীগের তো সবাই তো আর পালিয়ে যায়নি, তাদের যে সাঙ্গপাঙ্গরা, টাকা পয়সা যথেষ্ট তাদের কাছে আছে, তাদের কাছে অস্ত্র ছিল, এগুলো তো ছিল। এই পরিস্থিতিটার মধ্যে একদিকে রক্তপাত বন্ধ করা, আরেকদিকে স্থিতিশীলতা না, আইন শৃঙ্খলাটাকে ঠিক করে আনা, এটা কত বড় কাজ। এই লোকগুলো কি সেটা বোঝে স্যার? সো নাইস অফ ইউ। এরা তো এটা বোঝে না। এরা এত অস্থির হয়ে গেছে প্রত্যেকটা বিষয়ে, যে ধরেন যারা আওয়ামী লীগও করে না, আমাদেরই পন্থী বা আমাদের সহমর্মী বা আমাদের সাথেই থাকেন, বা যারা 5ই আগস্টের বিপ্লবকে সমর্থন করেন, তাদের মধ্যে আমি দেখতে পাচ্ছি যে তারা তাদের অস্থিরতার ধৈর্য হারার মানে কোনো সীমা নেই। আমি আরেকটা জিনিস যোগ করতে যাচ্ছি আপনার সাথে। আপনি দেখুন 28শে অক্টোবর যে একটা বিশাল যজ্ঞ হয়েছিল, শুধু সাউন্ড গ্রেনেড আর ধোঁয়া দেখে আমরা কিন্তু ধোঁয়া এবং সাউন্ড গ্রেনেড শেষ হওয়ার পরে সেখানে খালি স্যান্ডেল দেখেছি, আমরা স্পঞ্জ দেখেছি, চামড়ার স্যান্ডেল দেখেছি, মানুষ দেখি নাই সেখানে। এরপরে এই ছাত্র জনতা আবাবিল পাখির মতো নেমে আসলেন, তাদের সফল কর্মকাণ্ডের কারণে আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তনটা এনেছেন। আমরা এই প্রসঙ্গে আবার আসবো আপনার কাছে। এই পর্যায়ে এসে আমরা
জনাব জাকিরের কাছে আবার আসছি। আপনি এর আগের পর্যায়ে পরিবেশ নিয়ে, নেচার সম্পর্কে আপনি যেহেতু একজন অভিজ্ঞ ব্যক্তি অনেক কিছু বলেছেন। এই মুহূর্তে বাংলাদেশে একটা বিনিয়োগ সামিট হচ্ছে, যে বিনিয়োগ সামিটটা দেখেন কত দ্রুত গতিতে কিভাবে হয়ে গেল, এটা কিন্তু একটা ক্যারিশমা। কোন এক ছেলে সেই ইয়েতে বসা আছে সিঙ্গাপুরে চাকরি করছে, আরামায়েশই ছিল, সে ভালোভাবে অবদান রাখছিল সিঙ্গাপুরের ইকোনমিতে, সব কিছুতে। ডক্টর ইউনূস তাকে খুঁজে বের করলেন, তার এটা তো পড়েছি আমরা, তাকে দেশে নিয়ে আসলেন, একদিনের নোটিশে দেশে নিয়ে আসলেন। এসে সেই ছেলে কি ক্যারিশমেটিক জিনিস দেখাচ্ছে, তাই না? অল্প বয়স, ইয়াং। এই যে বিনিয়োগ সামিটটা, বাংলাদেশের ইতিহাসে তো আমরা স্বপ্ন ভাবতে পারি নাই যে এরকম অল্প সময় এরকম এত বিলিয়ন বিলিয়ন ডলারের এই কাজগুলো হবে। এই সব প্রসঙ্গে আপনার কাছে একটু জানতে চাচ্ছি। ধন্যবাদ। আমি প্রথমে বলতে চাই যেটা হচ্ছে যে ডক্টর ইউনূসের নোবেল পাওয়াটা, নোবেল লরেট কিন্তু অনেকে আছে। আমাদের প্রতিবেশী রাষ্ট্রে কিন্তু সচিব ছিলেন, হ্যাঁ, অর্থনীতিবিদ ছিলেন, এবং ওনাকে কিন্তু আর আমরা পাচ্ছি না, হারিয়ে গেছেন। সুতরাং ডক্টর ইউনূস সাহেব ইজ এ ডিফারেন্ট ক্যাটাগরি অ্যাজ এ লিজেন্ড, যিনি মানে সারা পৃথিবীতে ওনাকে ব্যক্তি হিসাবে উনি একটা ইনস্টিটিউশন হিসাবে ছিলেন। এবং উনি যখন বাংলাদেশ রাষ্ট্রটার প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন, তো এখানে এটা জাতির জন্য আমাদেরকে কিন্তু আরেকটা লেভেলে যাওয়ার, যেটা আমাদের মনে করেন যে সারা পৃথিবীতে সমৃদ্ধ দেশগুলোর ভিতরে প্রথম 10টার ভিতরে একটা যাওয়ার কিন্তু সম্ভাবনা তৈরি হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। ওনার সাথে যারা টিমে কাজ করছেন, আমাদের বন্ধু আদিলুর রহমান খান বা রিজওয়ানা আছেন, ওনারা আছেন, বা এই সবচেয়ে বড় কথা হলো যে তরুণ যে নেতৃত্বটা উনি 1-2 জনকে, আশিকের চৌধুরীর মতন লোককে উনি সিলেক্ট করেছেন, এটা হলো ওনার একটা ক্যারিশম্যাটিক, যে ইটস কম্বিনেশন অফ এক্সপিরিয়েন্স অ্যান্ড দ্য ইয়ং ডেভোটেড অ্যান্ড মোটিভেটেড গাই। বাট অ্যাট দ্য সেম টাইম আমি বলবো, মানে বড় দল হিসেবে বিএনপির বলবো, তারেক রহমান সাহেব অ্যাজ এ ভারপ্রাপ্ত চেয়ারম্যান অফ দ্য বিএনপি বা ম্যাডাম খালেদা জিয়ার, এখন পর্যন্ত আমরা প্রিভিয়াস যদি হিস্ট্রি দেখি, ম্যাডাম একসময় বলেছিলেন যে জাতির সূর্য সন্তান হিসেবে ওনাকে বলেছেন প্রফেসর ইউনূসকে। সুতরাং আমরা এই যে কনভার্জেন্সটা দেখতে পাচ্ছি, ডাইভার্জেন্সটা হলো দুটো ক্ষেত্রে। সরকারের ভিতরে একটা গ্রুপ যারা নির্বাচন না সংস্কারের বিতর্কটা তুলছেন, আবার সরকারের ভিতরে যেমন আছে উপদেষ্টা পরিষদ কেউ থাকতে পারে, বা ঐক্যমত্য কমিশনেরও থাকতে পারে, যারা একসময় মানে প্রিভিয়াস যে ফেসিস গভর্নমেন্টকে তারা সফট এন্ডোর্সমেন্ট দিয়েছে, বিভিন্নভাবে সফট পাবে হয়তোবা। আমি সবসময় বলি যে কথাটা, সেটা হচ্ছে যে সম্পদের যে দুর্নীতি, তার চেয়ে বড় সবচেয়ে ডেঞ্জারাস ইয়া হলো যে ইন্টেলেকচুয়াল কারাপশন। তো আপনি এর একটা রিফ্লেকশন আপনি দেখবেন এখন, যে অ্যাট দ্য সেম টাইম আমরা যখন বিনিয়োগ সামিট করতে যাচ্ছি, অ্যাট দ্য সেম টাইম আরেকটা অতিরঞ্জিত বা একটা ফেক জিডিপি ডাটা দিয়ে আমরা এলডিসি গ্রাজুয়েশনের নাম নিয়ে আমরা বাংলাদেশে ফেসিস গভর্নমেন্টের যে ডাটা ম্যানিপুলেশন, সেটাকে জাতিসংঘের মাধ্যমে আমরা এন্ডোর্স করানোর চেষ্টা করতেছি আমাদের এই সরকারের একটা অংশের, যারা বিগত আওয়ামী সরকারের বিভিন্নভাবে বেনিফিশিয়ারি। তো সো ফান্ডামেন্টাল প্রবলেমটা আবার বিএনপির ভিতরে একটা অংশ আছে। আমি বলি যে টপ গ্রাস বা লিডারশিপ যারা, তারা কিন্তু তারেক রহমান সাহেব, আপনি এমন কোনো অ্যাটিটিউড দেখি নাই, বা বেগম খালেদা জিয়া যে ইউনূস সাহেবের প্রতি তাদের সমর্থন নেই। কিন্তু যারা অলিগার্কের সাথে জড়িত ছিল আগে, এবং ভবিষ্যতে তারা আরেকটা অলিগার্ক রিপ্লেস করতে যাচ্ছে, তারাই কিন্তু এই বিতর্ককে উস্কে দিচ্ছে বারবার। তো ফান্ডামেন্টালি ইম্পর্টেন্ট হলো যে আমরা যারা জাতির সাথে সম্পৃক্ত না, একটা বেস্টেড ইন্টারেস্ট গ্রুপ, তারা বুঝতে পারতেছে না যে বাংলাদেশকে আরেকটা লেভেলে যাওয়ার একটা প্রসেস, ফ্রেমওয়ার্ক তৈরি করা হচ্ছে এখন। এই ফ্রেমওয়ার্কে আমি মনে করি ইনভেস্টমেন্ট সামিটটা আমাদেরকে একটা ফাউন্ডেশন দিতে পারে, যে অল্প সময়ে গ্লোবাল রেসপন্সটা কেমন আসতে পারে আমাদের ব্যাপারে, জাতিগতভাবে আমাদের প্রতি রেসপেক্টটা কোন পর্যায়ে চলে গেছে। কিন্তু এখানে যেটা চ্যালেঞ্জের জায়গাটা সামনে আসবে, যে ইনভেস্টররা আসবেন, ইনভেস্টরদেরকে ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি একটা এনভায়রনমেন্ট দেওয়া দরকার। এখন প্রফেসর ইউনূসের প্রতি ট্রাস্ট, বা আশিক চৌধুরীর গ্লোবাল কানেকশন বিডার মাধ্যমে, তার আগের থেকে বা আগের থেকে সিঙ্গাপুরে ছিল, তো সেই জায়গাগুলোতে কিন্তু আমাদের একটা
এমন একটা ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট দিতে হবে, যেমন একজন মানুষ যখন বিমানবন্দর থেকে শুরু করে আপনার ইয়াতে আসবেন, প্রাইম মিনিস্টার বা চিফ অ্যাডভাইজার অফিসে আসবেন, যদি 2 ঘন্টা সময় লাগে যানজটে, তাহলে কিন্তু হবে না। আমাদের ইউটিলিটি কানেকশন উইদিন 24 আওয়ার্স আপনাকে দিতে হবে। আমার যারা বিনিয়োগকারী আসবেন তাদের নিরাপত্তা দিতে হবে, রাস্তায় যাবে তাকে ডাকাতে যদি সম্মুখীন হয় বা ছিনতাইয়ের সম্মুখীন, এইগুলি কিন্তু এনভায়রনমেন্ট ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট সিঙ্গাপুরের মডেলটা আমরা যদি গ্রহণ করতে পারি, তাহলে যেটা হবে খুব দ্রুত আমরা এই লেভেল থেকে, যেটা আমরা ফাউন্ডেশনটা হলো এই সামিটের মাধ্যমে, এটা আরেকটা লেভেল আমরা যেতে পারবো। অ্যাট দ্য সেম টাইম যে কথাটা ইম্পর্টেন্ট, উন্নয়ন নেগেটিভের নামে যে লুটপাটের যে নেগেটিভটা ফ্যাসিস্ট রেজিম তৈরি করেছিল, এই বিনিয়োগের নামে যেন আমরা আবারও আমাদের নদ নদী খাল বিল বা আমাদের বন পরিবেশ যেন ধ্বংস না করি। দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। তো আমরা ইকোনমিক জোন করব এমন জায়গায় যেখানে আমার নদী ধ্বংস হবে না বা নদীতে পানি ডাইং ফ্যাক্টরির মাধ্যমে দূষিত হবে না। তো সো আমাদেরকে পুরো একটা টেকসই অগ্রগতি বা সমৃদ্ধির চিন্তা করতে হবে। এবং আমি মনে করি, আমি যদি ডক্টর ইউনূসের নেতৃত্বে যে সরকার এখন আছে, তারা যেটা করতে পারতো, যে সমৃদ্ধ 2050 প্রসপারিটি 2050 নামে বাংলাদেশের একটা ফ্রেমওয়ার্ক বা একটা টার্গেট সেট আপ করে দেওয়া যায়, যেন পরবর্তীতে যে সরকারে আসুক এখান থেকে তাদের বেস ফাউন্ডেশন নিয়ে তারা সংস্কারের দিকে যাবে। সেটা বিএনপির 31 দফা হোক বা অন্য যে সরকারে আসবে, তারা যেন আলটিমেটলি এখান থেকে নতুন সমৃদ্ধ বাংলাদেশের দিকে যাবে। এবং এই বিনিয়োগের জায়গাটাতে আমি মনে করি বাংলাদেশের যারা বিনিয়োগ করবে বা বিদেশি বিনিয়োগ আসবে, এখানে কিন্তু নিরাপত্তা দেওয়া দরকার এবং রাজনৈতিক সরকার আমাদের দরকার আছে। কারণ হলো বিনিয়োগকারীরা যখন বিনিয়োগ করতে আসবে, তার বিনিয়োগের কন্টিনিউশন পরবর্তী যে সরকার আসবে সেটা নিশ্চয়তা দেবে কিনা, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। সুতরাং আমার মনে হয় যত দ্রুত, যেটা ইউনূস সাহেব বলেছেন যে ডিসেম্বরের ভিতরে নির্বাচন, আমি মনে করি বিলিভ করি উনি তো সেই পর্যায়ের লোক এবং উনি তাই চাচ্ছেন। এবং আমি মনে করি উনি নির্বাচন দিলে সরকার আসলে ওনার কাজ শেষ হচ্ছে না, কিন্তু ওনার যে টিমটা, উনি এফিশিয়েন্ট টিমটা উনি পিক করতেছে, যারা থাকবে তাদেরকে কিভাবে বাংলাদেশ রাষ্ট্রের স্বার্থে আরো আমরা পরবর্তী কাজে লাগাতে পারি, এটা কিন্তু রাজনৈতিক দলগুলির দায়িত্ব। এবং এইটা যদি আমরা না করি, তাহলে এইটারও এখন যে ফ্লো হচ্ছে, এটার হয়তো একটা ডিসরাপশন হবে। এবং আমরা আবারও বলতে চাই, আমরা কোনো অলিগার্ক রাষ্ট্র দেখতে চাই না। সুপ্রিয় দর্শক, আমরা আবারও একটি ছোট্ট বিরতি যাচ্ছি, আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, আবারও আমরা ফিরে আসলাম সাপ্তাহিক অনুষ্ঠান মুক্তির কথায়। আমরা এবার আরেকটি আঙ্গিকে আমরা আমাদের আলোচনা করব। আমরা এই সামরিক বাহিনী নিয়ে কথা বলি, চলেন। সেটা হলো কীরকম দেখেন, দেশের যে কোনো ক্রান্তি লগ্নে এই সেনাবাহিনী কিন্তু দেশকে সেই বিপদ থেকে উদ্ধার করেছে। 1971 সালের 25শে মার্চের হানাদার বাহিনীর আক্রমণ থেকে যখন বাঁচার জন্য রাজনীতিবিদরা দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে তারা দৌড়ে দৌড়ে পালাচ্ছিল, তখন কিন্তু এই পাকিস্তান আর্মিতে চাকরিরত মিলিটারিরা কিন্তু সে পালায় নাই। তারা পালাতে পারতো ইচ্ছা করলে, কিন্তু তারা কি করলো? তারা আহ্বানে নয়, স্ব ইচ্ছা দেশপ্রেমের তাগিদে তারা উই রিভোল্ট বললেন। 25 তারিখে রাত্রি উই রিভোল্ট বলেছেন, 26 তারিখে স্বাধীনতার ঘোষণা দিলেন, একইভাবে 27 তারিখে। এই যে তাদের স্যাক্রিফাইস, এই মাসে এখন যখন আজকে আমরা কথা বলছি 10 তারিখে, আজকে তেলিয়াপাড়ায়, হবিগঞ্জের তেলিয়াপাড়ার চা রিসোর্টে, চা বাগানে এই সময়ে তাদের মিটিং চলছিল, দ্বিতীয় মিটিং, যে মিটিংয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেল। 4 এপ্রিলের মিটিংয়ে কিন্তু জেনারেল ওসমানীকে দায়িত্ব দেওয়া হলো, আপনি হলেন আমাদের কমান্ডার ইন চিফ। ওই দিন উনি পিস্তল ফাঁকা গুলি করে স্বাধীনতার যুদ্ধ ঘোষণা করলেন। আমরা কিন্তু সেই কথা জানি না। তাকে 10টা রেসপন্সিবিলিটি দেওয়া হয়। একটা অন্যতম রেসপন্সিবিলিটি হলো আগামী 10 তারিখের মধ্যে প্রবাসী সরকার গঠন করতেই হবে আপনাকে, নাইলে আমাদের যুদ্ধটা লেজিটিমেট হবে না, আমরা তখন বিদ্রোহী হিসেবে পরিচিত হব। দেখেন কত দূরদৃশ্য ছিল সেই মেজরদের, কত দূরদৃষ্টি ছিলেন জেনারেল জিয়া, খালেদ মোশাররফ, কাউকে আমরা অবজ্ঞা করছি না। সেই সময় মিলিটারি অফিসাররা কিন্তু লিড নিলেন এবং দীর্ঘ 9 মাস যুদ্ধ করে দেশকে স্বাধীন করলেন। সপ্তাহের শেষে 9 মাস শেষে এসে তারা বিনা যুদ্ধে মেদিনী জয় করলেন। আচ্ছা, এই যে সেনাবাহিনী সে সময় ইনপুট দিয়েছে, 75 সালে ইনপুট দিয়েছে, দেশকে রক্ষা করেছে এক নায়কতন্ত্র থেকে, আবার রক্ষা করেছে। দেখেন এক একবার 90 সালেও আবার এই আর্মি রুখে দাঁড়ালো স্বৈরাচারের বিরুদ্ধে। আবার দেখেন সেই 5 তারিখে অগাস্টে এই আর্মি আবার দেশকে তারা ত্রাণ করতে হবে হিসাবে আবিষ্কৃত হলো, আবির্ভাব করলেন। এই প্রসঙ্গে প্রথমেই আমরা আবু রুশদের কাছে যাচ্ছি। এই যে কন্টিনিউশন, এই যে কন্ট্রিবিউশন অফ আর্মি
একটা বেস্টেড কর্নার তারা চাচ্ছে আর্মিকে ডিফেম করার জন্য, নানা ধরনের অপপ্রচার, গুজব ইত্যাদি ইত্যাদি ছড়াচ্ছে। এই প্রসঙ্গে আপনি স্যার, বাংলাদেশ তৈরি হওয়ার আপনি পৃথিবীর অন্যান্য দেশের স্বাধীনতা যুদ্ধ দেখেন। ভিয়েতনামের স্বাধীনতা যুদ্ধে হোচিমিন নেতৃত্ব দিয়েছেন, রাজনীতিবিদ। সেখানে কিন্তু সামরিকরা আগে আসে নাই স্যার। জি, বাংলাদেশের স্বাধীনতা, তারপরে আলজেরিয়ার স্বাধীনতা যুদ্ধ দেখেন। বাংলাদেশ হচ্ছে একমাত্র যেখানে বাংলাদেশের মানে তদানীন্তন পাকিস্তান সেনাবাহিনীর এই অফিসাররা তারা কিন্তু জানতো যে যদি কিছু ব্যর্থ হয়, কোনো দিক নির্দেশনা নাই, কোর্ট মার্শাল হবে। পাকিস্তান আর্মির মতো একটা সুসংগঠিত আর্মি, ফায়ারিং স্কোয়াড। এটা যদি কেউ অস্বীকার করে, যারা আর্মিতে পাকিস্তান আর্মির সেই সময়কার ডিসিপ্লিন সম্পর্কে যাদের ধারণা নাই, তারা বুঝবে না স্যার। আমি আমার 34 বছরের সাংবাদিকতা জীবনে আমি বড় মানে সিনিয়র মুক্তিযোদ্ধাদের বেশিরভাগই ইন্টারভিউ করেছি যে তারা কি করেছেন। আমার কিছু ধারণা আছে স্যার। এগুলো অত্যন্ত রিস্ক নিয়ে, যেমন জেনারেল জিয়ার কথাই যদি বলেন, উনি চলে যাচ্ছেন, উনি রিভোল্ট করে যাচ্ছেন, কর্নেল ওলি ওনাকে বলছেন যে স্যার আপনি কি একটু ভাবির সাথে দেখা করে যাবেন না, পাশেই বাসা। বলছে যে তোমার ভাবির সাথে দেখা করলে আমার সৈনিকদের সময় নষ্ট হবে, তাদের জীবন আগে, ওর মতো করে ব্যবস্থা করে নিতে পারবে। খালেদ মোশাররফ তার পরিবারের প্রতি মায়া করেন নাই, কোথায় আছে উনি চলে গেছে। জেনারেল শফিউল্লাহ মায়া করেন নাই। মেজর হাফিজ তখন একটা লেফটেন্যান্ট ছিলেন, ফার্স্ট বেঙ্গলে বিদ্রোহ করেছেন। এগুলো আমরা কি করেছি, আমরা রাজনীতির নামে, বিশেষ করে আওয়ামী লীগ, এই মুক্তিযোদ্ধাদেরকে আমরা অপমান করেছি, তাদের অবদানকে অপমান করেছি। বাংলাদেশ সেনাবাহিনীর এই যে অফিসারদের অবদান, এটাকে আমরা অপমান করেছি। আমি তো বলি যে বাংলাদেশ সেনাবাহিনীর যে ক্যান্টনমেন্ট আছে, আমি এটা নিজে লিখেছিও যে আমাদের 3টা ক্যান্টনমেন্ট কেন আমরা, জেনারেল জিয়া বাংলাদেশের প্রথম ফোর্স কমান্ডার, তারপরে জেনারেল শফিউল্লাহ এবং জেনারেল ব্রিগেডিয়ার খালেদ মোশাররফের নামে করি না, কেন করি না? তারা 3 জন আমাদের প্রথম 3টা ব্রিগেড কমান্ডার, আমরা করি না কিন্তু। আচ্ছা, এখন আসেন স্যার যে না করেছি আমরা, রাসেলের নামে করেছি। আমি তো সেটাই বলছি যে আমরা কোন নামে করছি, আমরা এই 3 জন যাদের মুক্তিযুদ্ধে যারা আমাদের প্রথম ফোর্স কমান্ডার ছিলেন তাদের নামে আমরা করছি না। আচ্ছা, তারপরে আপনি আসেন যে আপনি যে স্যার যেটা বললেন যে কেন এই যে এরকম অপপ্রচার বা এরকম কিছু হচ্ছে। আপনি বাংলাদেশ যত কিছুই বলি আমরা স্যার, এটা একটা প্রিডোমিনেন্টলি মুসলিম কান্ট্রি। মানে আমি ধর্ম দেখছি না, আমি মুসলিম জাতিসত্তা দেখছি। এখন এখানে আবার একটা সুসংগঠিত সেনাবাহিনী থাকবে, যারা ব্যালেন্স অফ পাওয়ার রাখতে পারবে, তাদের ভালো ভালো অস্ত্র থাকবে। হয়তো আমাদের অস্ত্র পাকিস্তানের মতো এত বেশি হবে না, ভারতের মতো বেশি হবে না, বাট যা আছে তার থেকে হয়তো ভালো কোয়ালিটির অস্ত্র থাকবে, ভালো ট্রেনিং থাকবে, সুপ্রশিক্ষিত একটা আর্মি থাকবে। আবার ওই পাশে আরেকটা দেশের পশ্চিম সীমান্তে আবার আরেকটা মুসলিম সেনাবাহিনী থাকবে। এটা তো স্যার সহ্য করতে পারে না অনেকে স্যার, এটা তো সহ্যের বাইরে। আপনার যদি খেয়াল থাকে 1971 সালের মুক্তিযুদ্ধের সময় এই যে আমরা তাজউদ্দিন সাহেবকে এত মহিমান্বিত করি সৎলোক বলে, আমার এই জাকির ভাই একটা কথা খুব বলেছেন যে ইন্টেলেকচুয়াল ডিসঅনেস্টি অনেক খারাপ জিনিস, সে যত আর্থিকভাবে সতক না কেন। মুক্তিযুদ্ধের সময় গোপন সাধ্যবা চুক্তি ভারতের সাথে কে স্বাক্ষর করেছিলেন? জেনারেল ওসমানীকে না জানিয়ে তাজউদ্দিন আহমেদ, খন্দকার মোশতাক, জেনারেল ওসমানী এবং আমাদের মুক্তিযোদ্ধাদেরকে না জানিয়ে তাজউদ্দিন স্বাক্ষর করেছিলেন। সেটার প্রথম ধারাটা কি ছিল? বাংলাদেশের স্বতন্ত্র কোনো সশস্ত্র বাহিনী থাকবে না, নিরাপত্তার প্রয়োজন হলে ভারতীয় সশস্ত্র বাহিনী নিরাপত্তা প্রদান করবে। স্যার ছিল না? অ্যাবসলিউটলি। এটা কেন ছিল? ইন্টেলেকচুয়াল কারাপশন। ইন্টেলেকচুয়াল কারাপশন। কিন্তু আমরা বাংলাদেশে তাকে মহিমান্বিত করি, উনি খুব সৎ লোক ছিলেন। হ্যাঁ, এখন বাংলাদেশে একটা সশস্ত্র বাহিনী থাকবে, তার জেনারেল থাকবে, তার অফিসাররা সুন্দর স্মার্ট থাকবে, ভালো পোশাক পরবে, আমাদের ভালো ভালো কিছু অস্ত্র থাকবে, আমাদের ট্রেনিং খুব ভালো থাকবে। আপনার যদি মনে থাকে জেনারেল আতিক যখন সেনাপ্রধান ছিলেন তখন উনি অর্ডার জারি করলেন যে বাংলাদেশের প্রতিটি অফিসার এবং সৈনিককে কমান্ডো কোয়ালিফাইড হতে হবে, সে যেই করেরই হোক। কেন? উনি ওই দরবারে বলেছিলেন, আমিও তখন আর্মিতে, উনি দরবারে বলেছিলেন যে দেখো আমাদের সেই এত, আমরা ধনী রাষ্ট্র না, আমাদের অত টাকা নেই, আমাদের এত সমরাস্ত্র কেনার ক্ষমতা নেই, সেটাকে কি করতে হবে? আমাদের প্রশিক্ষণ দিয়ে এটাকে মোকাবেলা করতে হবে। জেনারেল জিয়া তার আগে কি করেছিলেন? আনসার, বিডিবি, বিএনসিসির নাম করে একটা প্যারামিলিশিয়া বাহিনী এমন তৈরি করার একটা পরিকল্পনা করেছিলেন, এবং এখনো সম্ভবত পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় প্যারামিলিশিয়া বাহিনী বাংলাদেশ। আমরা যদি একটু ভালোভাবে প্রশিক্ষণ এবং এদেরকে দাঁড় করাতে পারি, আমরা অজেয় হয়ে যেতে পারি। এখন এগুলো তো অনেকে সহ্য হবে না। আচ্ছা, তারপরে আছে কিছু আবেগপ্রবণ লোকজনের ব্যাপার আছে, কিছু আছে হুজ্জতি করার লোকের ব্যাপার আছে, কিছু করলে কিছু বোঝে না স্যার, ডাফার, সেগুলোও আছে। মানে বাস্তব, যে আগে কথা বললাম, বাস্তবতা বোঝে না, অস্থির। এটা কেন এখন হচ্ছে না? এখন আপনি এই যে গত মাসখানেকের মতো আগে
একটা গুজব ছড়ানো হলো কি ইউটিউব দিয়ে সমস্ত কিছু দিয়ে যে সেনাবাহিনীতে কু হয়ে গেছে, বলেই দিল যে 11 জন অফিসারকে মানে চেক করা হয়েছে, ধরা হয়েছে, সাভার ক্যান্টনমেন্ট থেকে সাজোয়াজান তরি রওনা হয়ে গেছে, এখান থেকে এটা হয়েছে, মানে এগুলো চলছে, একজন প্রফেশনাল অফিসারের বিরুদ্ধে এগুলো চলছে। এখন এগুলো করে লাভটা কি? না, আপনি এই প্রসঙ্গে একটু বলি, এনডিটিভিতে একটা অনুষ্ঠান প্রচারিত হলো, হ্যাঁ এনডিটিভিতে একটা অনুষ্ঠান হলো, আমি জাকির ভাইয়ের কাছে এই ব্যাপারে জানতে চাচ্ছি। এই যে এনডিটিভিতে হাসিনা সম্মুখ সারিতে চলে আসলেন এবং ইন্ডিয়া কিন্তু সমস্ত সুযোগ সুবিধা দিয়ে প্রচার মাধ্যম দিয়েও তাকে সহযোগিতা করছে বাংলাদেশে আনার জন্য, এই প্রসঙ্গে যদি একটু বলেন। কি বলেছে আমি একটু বলি। আচ্ছা প্লিজ গো অ্যাহেড। এই এনডিটিভিতে আজকের খবর, এটা আজকের খবর, আল্লাহ কেপ মি অ্যালাইভ ফর এ রিজন, আচ্ছা আই এম কামিং, মানে আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন একটা কারণে, আমি সেজন্য ফেরত আসছি। ভাই জাকির ভাই, আপনি এত সুখবর একটা, আপনি এই সম্পর্কে একটু বলেন। শুনেন, একটা জিনিস হলো যে প্রথম কথা হলো যে ভারতের বিষয়টা আমি বুঝি। ভারতের আসলে এখন বাংলাদেশের সাথে মানে কোনো বৈশ্বিকভাবে বা আন্তর্জাতিকভাবে বাংলাদেশের তার নৈতিক কোনো অবস্থান নেই বাংলাদেশের সাথে বার্গেনিং করার। এখন একমাত্র ভারতের ওনাকে অবস্থান দেওয়ার ফলে আন্তর্জাতিকভাবে কি প্রমাণিত হচ্ছে যে একজন পতিত স্বৈরাচার যে গণহত্যার জন্য দায়ী, তাকে শেল্টার দিয়ে আন্তর্জাতিক মানবাধিকার যে আমাদের বা আমাদের প্রকৃতির অধিকারের যে রেজিমটা আছে বা আমাদের সারা পৃথিবীতে যে সিস্টেমটা আছে, এটার বিরুদ্ধে ভারতের একটা অবস্থান নিয়েছে। শুধুমাত্র একটা গোষ্ঠীর সাথে আদানির মতো যারা বেনিফিট দেওয়ার সাথে শেখ হাসিনাকে ওনাকে শেল্টার দিয়েছে। তো এখন প্রশ্নটা হলো, এই যে উনি বলছেন বাংলাদেশে চলে আসবেন, পৃথিবীতে ন্যায় বিচার যদি কিছু থাকে, ষষ্ঠ পৃথিবী ন্যায় বিচারের ভিত্তিতে চালা, এখানে আর কোনো কিছু না। তো উনি বলছেন যে উনি জীবিত আছেন হয়তো কিছু করার জন্য। তো কেন এটা মনে করে যে জীবিত, যে এখন পর্যন্ত কিন্তু এই যে জাতিসংঘের রিপোর্টে আসলো বা অন্য রিপোর্টে আসলো যে গণহত্যার যে পুরোটা, এখন পর্যন্ত উনি একটা বারো বললো না যে এটা একটা অনুতাপ প্রকাশ করেননি, তার দলেরও তো কেউ বলেনি। তার এটা এবং এটা অনুসরণ করে ওনার দলের এখন পর্যন্ত কোনো সিগনিফিকেন্ট কাউকে দেখি নাই যে ওই সময় আমরা নারী, শিশু এবং একেবারে নিষ্পাপ প্রাণদেরকে আমরা হত্যা করেছি। পাপীদেরকে কি হত্যা করা যায় না? পাপীদেরকে তো হত্যা করা। আমি বললাম যে আপনি যে পাপের মানে ন্যায় বিচারের সাথে কাউকে হত্যা করা যায় না, একটা প্রাণীকে আপনি ন্যায় বিচার স্যার আপনি করতে পারবেন না। তো সেইটার পার্সপেক্টিভ উনি যখন বলতেছেন যে এখন পর্যন্ত যেটা হলো যে ক্লিয়ার এই মেসেজ হলো যে তারা এখানে আবার এবং একটা শব্দ উচ্চারণ করছে যেটা এখনো মানে প্রবলেমেটিক, প্রতিশোধ নেবেন উনি, প্রতিশোধ নেবেন। মানে হলো ওনাকে যে হাইকোর্টের রাইটে দেওয়া হয়েছিল যে রং হেডেড লেডি, ওখানেই কিন্তু অবস্থান করছে এখনো। তা একজন রং হেডেড লেডি এই হাজার হাজার ছেলে মেয়ের রক্তে যে আমরা জুলাই বিপ্লব পেলাম, উনি বাংলাদেশে চলে আসে প্রতিশোধ নেবে, আর বাংলাদেশের 18 কোটি লোক টাকায় টাকায় দেখবে, এটা যদি উনি বা দিল্লির নীতি নির্ধারক বা বাংলাদেশের যারা আছেন তারা মনে করেন এই বাংলাদেশের যারা একবার রক্ত দিয়ে ফেলছে, রক্ত যারা দিয়ে ফেলে তাদের কিন্তু ভয়টা আর থাকে না। আমরা কি তাকিয়ে তাকিয়ে চেয়ে থাকবো? আপনি দেখেন, এমন কোথাও তো আপনিও শুনেছেন এবং আমি নিজেও দেখেছি, আওয়ামী লীগের লোকেরা কি বললো যে 20 জানুয়ারি প্রেসিডেন্ট ট্রাম্প আমেরিকার ক্ষমতা নেবেন। আপনি ফেসবুকের মধ্যে মানে শিক্ষিত আওয়ামী লীগাররা দেশে বিদেশ থেকে লিখতেছে, রেডি হয়ে যাও, এয়ারপোর্ট ঘেরাও করো, 20 তারিখে কিন্তু সব পাল্টে যাবে, মানে ট্রাম্প আসবে, মোদিকে বলবে, সব পাল্টাই দিবে। কি ফানি, কি হাস্যকর বিষয় নিয়ে এরা চিন্তা করে। এরকম মাথা নিয়ে যদি এরা চিন্তা করে, অনুতাপের কথা বাদই দেন, এরকম যখন তারা চিন্তা করে তারা তো এরকম কন্টিনিউয়াসলি করবে। এখন একটা কথা যে উনি ফেরত আসবেন, মানে এমনও যে উনি কি প্রতিশোধ নেওয়ার জন্য আসবেন নাকি উনি অন্য কিছুর জন্য? আমি সেটাই বলছি যে উনি অন্য কিছুর জন্য আসবেন, ওনার বিচারের জন্য আসবেন। উনার কিসের প্রতিশোধ, কত প্রতিশোধ উনি নেবেন বাংলাদেশের মানুষের প্রতি? উনি সাক্ষাৎকার দিয়েছিলেন, আপনার খেয়াল আছেন, যেটা সিরাজুর রহমান সাহেব বিবিসি লিখে গেছেন বইয়ের মধ্যে, যে বাংলাদেশ সেনাবাহিনীকে উনি আপনার ধর্ষক বলেছেন, বলেননি স্যার? কিন্তু এই সেনাবাহিনীর কতগুলি অফিসার ডিজিএফআই, এনএসআই, র্যাবে গিয়ে আমাদের মানুষকে হত্যা করেনি স্যার? করেছে, আওয়ামী লীগের নাম বলে, তাদের ব্যক্তি স্বার্থের জন্য করেছে। তো যারা আওয়ামী লীগ করে এদের মাথা হলো স্যার এরকমই, তাদেরকে দর্শক বলতেছে, কিন্তু আমি খুশিতে গিয়া তার পক্ষেই মানুষ খুন করছি। এই জন্যই তো মানুষ বলছে এরা মানুষ না আওয়ামী লীগ। কথাটা সেটাই, যে এদের মাথা কতটুকু খারাপ হলে আমেরিকার প্রেসিডেন্ট মানে ট্রাম্প কি করবেন না করবেন বলে 20 তারিখে রেডি হয়ে যাও, তারপরে আবার ওই যে একটা বসে আছে তাদের চাই কি পিয়াল কোন জায়গায় বসে আছে, সে মাঝে মাঝে ছুড়ে দেয়, যে আপনার গত মাসে মনে ছুড়ে দিয়েছিল
যে আবার এখানে সব রেডি হয়ে যাও, সব 25শে মার্চ না কত মার্চের মধ্যে সমস্ত ঘেরাও করো। মানে আপনি মাথায় এদের তো এইগুলোই এরকমই কাজ করে। এখন উনি যদি আসতে চায়, মোস্ট ওয়েলকাম, উনি আসুক। আমাদের সরকারও তো ভারতের কাছে ওনাকে ফেরত চেয়েছেন, আসুক। আর ভারত কেন এগুলি করছে? ভারত একটা বড় গণতান্ত্রিক দেশ, একটা আঞ্চলিক একটা শক্তি। তাদের মধ্যে কি কোনো মানুষ নাই? তাদের মধ্যে কি এরকম সহৃদয়বান বা কোনো বুদ্ধিমান মানুষ নাই বা নীতিবান মানুষ নাই যেগুলো প্রতিবাদ যদি করুক? থাকতো তাহলে এই কাজগুলো হতো না। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমরা দুইজন বিশেষ অতিথির কাছ থেকে বিজ্ঞ প্রাজ্ঞ যে কথাগুলো শুনলাম, আপনারা মনোযোগ দিয়ে শুনেছেন যে আমাদের এই বাংলাদেশ অত্যন্ত সম্ভাবনাময় একটি দেশ, যে দেশের 18 কোটি মানুষকে যদি আমরা সুশিক্ষিত, ইমানদার, দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলতে পারি এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন প্রাজ্ঞ একজন ব্যক্তিত্ব দিয়ে যদি, নোবেল লরেট অনেকেই আছেন, শত শত আছেন, ডক্টর ইউনূস কিন্তু নাই সেখানে। একমাত্র ডক্টর ইউনূস, তার নেতৃত্বে যদি আমরা দেশটা আরো কিছুদিন পরিচালনা করতে পারি, নিশ্চয়ই আমরা এই বিষয়ে নিশ্চিত হতে পারি যে আল্লাহর রহমতে এই দেশ একটি 10টি দেশের কাতারে চলে যাবে ইনশাআল্লাহ। আমরা সেই দিনের অপেক্ষা থাকলাম। মুক্তির কথা অনুষ্ঠান থেকে পুনরায় আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি। আগামী সপ্তাহে অপেক্ষায় থাকবেন। আল্লাহ হাফেজ।